চ্যাপ্টার ৩১৫ রিটার্ন টু হারভেস্ট চার্চ সিটি অফ সিলভারের একটা ছোট ঘর। ডেরিক বার্গ নিজের বিছানার পাশে বসেছিল। সে শান্তভাবে মনে করার চেষ্টা করছিল সেই ৭ জন দেবতার কথা, যাদের সম্পর্কে সে জানতে পেরেছে। দেবতাদের এই নামগুলো সে আগে কখনোই শোনেনি। সেই অস্পষ্ট প্রাচীন মিথগুলো তাকে একটা কথাই বলছিল যে সিটি অফ সিলভারের বাইরে সম্পূর্ণ অন্যরকম এক জগৎ আছে। সেটা কি এমন কোনো জায়গা যেটাকে দেবতারা এখনও ত্যাগ করেনি, নাকি এমন কোনো দেশ যেটাকে নতুন কোনো দেবতারা রক্ষা করছে? অন্ধকারের মধ্যে ডেরিক একদম স্থির হয়ে বসে থাকল। জানালার বাইরে থেকে থেকে বজ্রপাত হচ্ছিল, আর তার তীব্র আলোয় ঘরটা মাঝে মধ্যে আলোকিত হয়ে উঠছিল। সে ধীরে ধীরে সেই ৭ জন দেবতার ক্ষমতার কথা ভাবল। সে মনে মনে প্রাচীন দেবতাদের সাথে এদের তুলনা করতে লাগল, যেমন ইমাজিনেশন, ড্রাগন আঙ্কেওয়েল্ট, যুদ্ধের দেবতা বা গড অফ কম্ব্যাট অনেকটা জায়ান্ট কিং অরোমিরের মতো। লর্ড অফ স্টর্মসের ক্ষমতা এলফ কিং সোনিয়া থ্রিমের সাথে মিলে যায়। এভারনাইট গডেসকে দেখে মনে হয় তিনি অ্যানিহিলেশন ডেমোনিক উলফ ফ্লেগ্রিয়া এবং ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতো এর এক সংমিশ্রণ। কিন্তু শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য, ধরিত্রী মাতা, জ্ঞান ও প্রজ্ঞার দেবতা এবং গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ এর সাথে মিল আছে এমন কাউকে ডেরিক খুঁজে পেল না। পৌরাণিক কাহিনীগুলো পড়ার সময় ডেরিক ক্লাসে খুব একটা মনোযোগ দেয়নি, তাই সে অনেক কিছুই জানত না। এখন যেহেতু আমার প্রহরীর ডিউটি নেই, তাই আমার মিনারের লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশোনা করা উচিত। ডেরিক উঠে দাঁড়াল এবং নিজের পরিকল্পনা মতো কাজ শুরু করল। সিটি অফ সিলভারের বেশিরভাগ বাসিন্দারই এই একই সমস্যা। তাদের যখন সাধারণ জ্ঞান শেখানো হতো, তখন তাদের পুরো মনোযোগ থাকত একদম দরকারি বিষয়গুলোর ওপর, যেমন ডেভিলস নিয়ে পড়াশোনা, দানবদের শ্রেণীবিভাগ, কবজ বা চার্ম এবং বিয়ন্ডারদের প্রাথমিক ধারণা, অন্ধকারে দানবদের সাথে কিভাবে লড়াই করতে হয় এবং ভোজ্য গাছের ফলন কিভাবে বাড়ানো যায়, এটাই ছিল তাদের শিক্ষার মূল লক্ষ্য। মিথ বা পৌরাণিক কাহিনীর মতো বাড়তি ক্লাসগুলোতে তারা কেউই খুব একটা মন দিত না। সিটি অফ সিলভারের ইতিহাস যদি এই বাসিন্দাদের ঐক্যবদ্ধ না রাখত কিংবা তাদের মনে সম্মানবোধ না জাগাত, তবে হয়তো ডেরিক গত ২০ বা ৩০ বছরের ইতিহাসও মনে রাখতে পারত না। 6 মেম্বার কাউন্সিল এই ইতিহাসের ব্যাপারে খুব কড়া ছিল। কুঠারটা কাঁধে নিয়ে ডেরিক নিজের বাড়ি থেকে বের হল। পুরানো আর জীর্ণ পাথুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে শহরের উত্তর দিকে জোড়া মিনারের কাছে পৌঁছাল। এই জোড়া মিনারের একটি মিনার সিটি অফ সিলভারের লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো। সেখানে মানুষ তাদের কাজের বিনিময়ে পাওয়া পয়েন্ট দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারত। মিনারের ওপরের অংশে 6 মেম্বার কাউন্সিল থাকত। শোনা যেত যে সেখানে এমন এক রহস্যময় বস্তু আছে যা সিটি অফ সিলভারকে ২০০০ বছরেরও বেশি সময় ধরে টিকিয়ে রেখেছে। সেখানেই বিয়ন্ডারদের জন্য প্রয়োজনীয় ফর্মুলা আর উপাদানগুলো জমা রাখা হতো। মিনারের ভেতরে ঢুকে ডেরিক সরাসরি ৩ তলায় চলে গেল। স্মৃতি হাতড়ে সে পৌরাণিক কাহিনী আর প্রাচীন বইগুলো যেখানে রাখা হয় সেই তাকটা খুঁজে বের করল। সে যখন সৃষ্টিতত্ত্ব নিয়ে একটা প্রাচীন বই বের করতে যাবে, ঠিক তখনই একটা ফর্সা আর সুন্দর হাত দ্রুত এগিয়ে এসে বইটা নিয়ে নিল। ডেরিক সেই হাতের মালিকের দিকে তাকাল। এক পলক দেখেই সে মাথা নিচু করে বুকের ওপর হাত রেখে নিচু স্বরে বলল, শুভকামনা, এল্ডার লোভিয়া। বইটি যিনি নিলেন তিনি 6 মেম্বার কাউন্সিলের অন্যতম সদস্য শেফার্ড লোভিয়া। তিনি একটা লম্বা কালো আলখাল্লা পরেছিলেন, যার ওপর বেগুনি রঙের রহস্যময় নকশা করা। তার রূপালী ধূসর চুলগুলো বেশ ঘন ছিল, কিন্তু সেগুলো সামান্য কোঁকড়ানো। তার মুখটা ছিল মসৃণ আর উজ্জ্বল, দেখতে বেশ সুন্দরী। দেখে মনে হচ্ছিল তার বয়স ৩০-এর কোঠার শুরুর দিকে। তার হালকা ধূসর চোখের দিকে তাকালে মনে হয় তিনি মানুষের আত্মা পর্যন্ত দেখতে পাচ্ছেন। লোভিয়া খুব সংক্ষেপে ডেরিকের অভিবাদনের জবাব দিলেন এবং কোনো কথা না বলে মাথা নেড়ে সায় দিলেন। তিনি নিঃশব্দে সেই প্রাচীন বইটা নিয়ে বুকশেলফের মাঝখান থেকে চলে গেলেন। এল্ডার লোভিয়াকে দেখে মনে হচ্ছে তিনি আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন। আগের মতো তিনি হুটহাট মেজাজ পাল্টাচ্ছেন না, কখনো কাঁদছেন না, কখনো বিদ্রুপের হাসি হাসছেন না বা অকারণে রেগে যাচ্ছেন না। ডেরিকের মনে হঠাৎ এই চিন্তাটা ভেসে আসল। হঠাৎ করেই ডেরিকের মনে এক অদ্ভুত ভয় কাজ করতে লাগল, কারণ এল্ডার লোভিয়া এখন একদম স্বাভাবিক আচরণ করছেন। স্বাভাবিক। পুরো রিপোর্টটা পড়ার পর ক্লাইন দেখল সেখানে কোনো পশুপাখির কথা উল্লেখ নেই। এটা স্পষ্ট যে আগের তদন্তের সময় এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আমাকে আমার আগের ভাবনাগুলো মনে রাখতে হবে। আমি হুট করে নিজেই তদন্তে নেমে পড়তে পারি না। একটা ডেভিলের ইনটুইশন বা বিপদ বোঝার ক্ষমতা এড়িয়ে যাওয়ার মতো আত্মবিশ্বাস বা বিশেষ কোনো ক্ষমতা আমার নেই। তার ওপর নাইট হক্সদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। আমার লক্ষ্য সবসময় থাকবে অন্যদের সাহায্য করা, মামলাটি বিশ্লেষণ করা, নতুন কোনো দিক খুঁজে বের করা এবং কোনো ক্লু আসল কি না তা নিশ্চিত করা। ক্লাইন ভাবল তাকে এখন কি করতে হবে। ডেভিলের ক্ষমতাগুলো জানার পর সে আপাতত স্টুয়ার্টকে কোনো পশুর খোঁজ করতে পাঠাতে সাহস পেল না। এতে স্টুয়ার্টের বড় কোনো বিপদ হতে পারে। তদন্ত এখনও একদম প্রাথমিক পর্যায়ে আছে, কোনো নির্দিষ্ট দিক খুঁজে পাওয়া যায়নি। আশা করা যায় স্টুয়ার্টের কোনো সমস্যা হবে না।
একটা ডেভিল অরোরা অর্ডারের উন্মাদদের মতো নয়। সে অকারণে নিজেকে প্রকাশ করবে না। কাল বা পরশু স্টুয়ার্ট নিশ্চয়ই একটা রিপোর্ট জমা দেবে। হয়তো সেখানে এমন কোনো ক্লু থাকবে যা অন্যরা লক্ষ্য করেনি। ক্লাইন উঠে দাঁড়াল এবং পকেটে হাত দিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। এখন তার সামনে প্রধান সমস্যা হল তদন্তকারীদের নজরে পশু পাখির বিষয়টা কিভাবে আনা যায়। আমি সরাসরি পশুর কথা বলতে পারব না, কারণ এতে সবাই আমাকে সন্দেহ করবে। অন্ধকারে থেকে তাদের ইশারা করলেও কাজ হবে না। ক্লাইন অনেকক্ষণ ধরে ভাবল এবং শেষ পর্যন্ত একটা পরিকল্পনা ঠিক করল। সে একটা চিঠির কাগজ আর ফাউন্টেন পেন নিয়ে লিখতে শুরু করল। প্রিয় মিস্টার স্ট্যান্টন, আমার মাথায় একটা সমস্যার কথা এসেছে। আগে যখন ডিটেকটিভরা এই বিষয়ে আলোচনা করছিলেন তখন সবাই লক্ষ্য করেছিলেন যে খুনির হাত অনেক পাকা। কেউ জন্মগতভাবে এমন দক্ষ হতে পারে না। এই দক্ষতা অর্জনের জন্য তাকে অনেক অনুশীলন করতে হয়েছে। এমন কেউ হয়তো কোনো মেডিকেল স্টুডেন্ট কিংবা কোনো কসাই হতে পারে। তখন আমি ভেবেছিলাম সে হয়তো আগেও এই ধরনের কাজ করেছে। আমিও এখন সেই দিকেই নজর দিচ্ছি। কিন্তু গত 2 দিন ধরে বারবার ভাবার পর আমার মনে হচ্ছে এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। হয়তো সে মানুষ মেরে নিজের হাত পাকায়নি। এমন কি হতে পারে যে সে নিরীহ পশুপাখিদের ওপর নিজের দক্ষতা ঝালিয়ে নিয়েছে? ব্যাকল্যান্ডে প্রতিদিন কত শত প্রাণী মারা যায় তার কোনো হিসাব নেই, আর ম্যানহোলের নিচে কত প্রাণী হারিয়ে যায় তাও কেউ জানে না। তাই অনুশীলনের জন্য এগুলো খুব ভালো লক্ষ্য হতে পারে। এটা আমার একদম প্রাথমিক একটা মতামত। আশা করি আপনি আপনার মতামত জানাবেন। শার্লক মরিয়ার্টি, খুনি আসলে কোনো পশু হতে পারে যে ডেভিলে পরিণত হয়েছে। ক্লাইন এই কথাটি সরাসরি লিখল না। সে অনুশীলনের কারণটি ব্যবহার করল যাতে আইসেনগার্ড স্ট্যান্টন এই অবহেলিত প্রাণীজগতের দিকে নজর দেন। আর এইভাবে অফিসিয়াল বিয়ন্ডাররাও হয়তো সাবধান হয়ে যাবেন। চিঠিটা লেখার সময় হঠাৎ ক্লাইনের মনে হল এটাও তো একটা দিক হতে পারে। ডেভিলটাকে এতদিন ধরে ধরা যাচ্ছে না, কারণ সে বেশিরভাগ সময় পশুপাখি শিকার করে ফিরছিল। আর পশুপাখি শিকার করাটা কারো কাছেই তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। যাই হোক, আশা করি তারা কিছু একটা বুঝতে পারবে। ক্লাইন চিঠিটা ভাঁজ করল এবং জামা পরে রাস্তার ধারের পোস্ট বক্সের দিকে রওনা হল। 15 মিনিট পর লয়ার ইউর্গেন যখন দেখলেন ডিটেকটিভ শার্লক বারবার তার জানালার সামনে দিয়ে যাতায়াত করছেন, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দরজা খুলে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, মিস্টার মরিয়ার্টি, আপনি কি আপনার চাবি হারিয়ে ফেলেছেন? অনেকটা সেরকমই। ক্লাইন একটু হাসার চেষ্টা করল। আপনি বরং অতিথি হিসেবে আমার বাড়িতে আসুন না কেন? ডিনার করার পর অন্ধকার হলে বাড়ি ফিরে যাবেন। আমি জানি প্রাইভেট ডিটেকটিভরা দেওয়াল বাইতে খুব ওস্তাদ। ইউর্গেন খুব গম্ভীর মুখে তাকে আমন্ত্রণ জানালেন। সিরিয়াসলি? ক্লাইন এক মুহূর্তের জন্য অবাক হল, তারপর প্রাণখোলা হাসি দিল। এটা আমার জন্য সম্মানের ব্যাপার। সবশেষে লয়ার ইউর্গেনের দাদিমা তো একজন চমৎকার রাঁধুনি, আর সেখানে গিয়ে সে বিড়াল ব্রোডির সাথেও একটু খেলা করতে পারবে। যখন চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল, ক্লাইন পেট ভরে খেয়ে নিজের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর লাঠিটা নিয়ে সে মিন্স্ক স্ট্রিট থেকে বের হল। সে নদীর দক্ষিণ দিকে রোড স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করল। বিশপ উট্রাভস্কিকে সে মাস্টার কি বা রহস্যময় চাবিটির উৎস সম্পর্কে জিজ্ঞেস করতে চেয়েছিল। ডাউসিং রড সিকিংয়ের সাহায্যে সে মাঝরাতে হারভেস্ট চার্চে পৌঁছে গেল এবং আগের পথ দিয়েই ভেতরে ঢুকে পড়ল। কিন্তু আজ রাতে বিশপ উট্রাভস্কি চার্চের হলে অনুশোচনা বা প্রার্থনা করছিলেন না। পুরো নীরবতায় ঘেরা চার্চের বেঞ্চগুলো ছাড়া সেখানে আর কিছুই ছিল না। সে কি বিশ্রাম নিচ্ছে? ক্লাইন একটু অবাক হয়ে হোলের পেছনের দিকে থাকার জায়গার দিকে এগিয়ে গেল। কোণা দিয়ে ঘুরতেই সে দেখল দীর্ঘদেহী বিশপ উট্রাভস্কি বেসমেন্টের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছেন। সেখানে থাকা ভারী পাথরের দরজায় কেউ একজন জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। কাকে তিনি বেসমেন্টে আটকে রেখেছেন? ক্লাইনের মাথায় হঠাৎ অনেকগুলো বিদঘুটে চিন্তা আসল। বিশপ উট্রাভস্কি ওপরের দিকে তাকিয়ে ক্লাইনকে আগের ছদ্মবেশেই দেখতে পেলেন। তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এখনও তোমার বাড়ি যাওয়ার পথ খুঁজে পাওনি? আমাকে কি দেখে এমন মনে হয় যে আমি এতদিন ধরে পথ হারিয়ে বসে আছি? ক্লাইন জোর করে হাসল। ফাদার, আমি পথ হারাইনি। তোমার কি মনে হচ্ছে ফর্মুলাটা নকল? সেটা অসম্ভব। বিশপ উট্রাভস্কি ভ্রু কুঁচকে সিঁড়ির মাঝপথেই দাঁড়িয়ে পড়লেন। এর ফলে তিনি ক্লাইনের সমান উচ্চতায় চলে আসলেন। না, ওটা আসল ছিল। ক্লাইন সততার সাথে উত্তর দিল। ঠিক এই সময় বেসমেন্টের পাথরের দরজায় আবার জোরে শব্দ হল। ধাক্কার তীব্রতা বাড়ার সাথে সাথে একটা পুরুষ কণ্ঠ চিৎকার করে উঠল, আমাকে এখান থেকে বের হতে দাও। এটাকে? ক্লাইন জিজ্ঞেস না করে পারল না। বিশপ উট্রাভস্কি উষ্ণ হাসি দিয়ে বললেন, একটা ভ্যাম্পায়ার। তার কথা শেষ হতে না হতেই বেসমেন্টের ভেতর থেকে লোকটা চিৎকার করে উঠল, ভ্যাম্পায়ার হলে দোষের কি? তোমার কি মনে হয় ভ্যাম্পায়ারদের এখানেই আটকে রাখা উচিত? আমাকে কি প্রতিদিন তোমার এই বকবকানি আর ধর্মীয় বাণী শুনতে হবে? ছাইপাস সব। আমি একজন মহান সাঙ্গুইন। আমাকে ডাকার সময় ওই নিচুমানের নামটা ব্যবহার করবে না। তোমাকে বলে দিই, আমি চাঁদকে পূজা করি। আমি কখনোই ধরিত্রী মাতার ভক্ত হব না। হাল ছেড়ে দাও, ওহে অভিশপ্ত যাজক। ক্লাইন এই প্রথম কোনো সত্যিকারের ভ্যাম্পায়ার দেখছিল
তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করল, ফাদার, আপনি কে কোথায় পেলেন? বিশপ উট্রাভস্কি ক্লাইনের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওই চাবিটার আসল মালিক হল এই লোক। একদিন সে পথ হারিয়ে এই চার্চের ভেতরে ঢুকে পড়েছিল। ক্লাইন খুব গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করল যে ভবিষ্যতে এই চাবিটা সাথে রাখা ঠিক হবে কিনা। ভালোই হয়েছে যে আমি অন্তত ভাগ্য গণনা করতে পারি, সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল। ঠিক সেই সময়ে সে রক্তের তৃষ্ণায় প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল, আর আমি তার অস্বাভাবিকতা বুঝতে পেরেছিলাম। বিশপ উট্রাভস্কি হাসি মুখে যোগ করলেন, বাজে কথা বলবে না, রক্তের কথা একদম বলবে না। আমার দরকার কোনো সুন্দরী তরুণীর রক্ত, তোমার মতো নোংরা বুড়ো মানুষের রক্ত নয়। বেসমেন্টের ভ্যাম্পায়ারটা হঠাৎ রেগে আগুন হয়ে গেল। বিশপ উট্রাভস্কি বিন্দুমাত্র রাগ না করে বুঝিয়ে বললেন, যখন তার খুব রক্তের নেশা পায় তখন আমি তাকে নিজের রক্তই পান করতে দিই। ক্লাইন মাথা নাড়ল এবং দরজার দিকে আবার তাকাল। সে দেখল বেসমেন্টের ওই ভারী পাথরের দরজায় স্যাক্রেড এমব্লেম অফ লাইফ এবং অনেক রহস্যময় চিহ্ন খোদাই করা আছে, যা একটা পূর্ণাঙ্গ সিল তৈরি করেছে। দিনের বেলা যখন অনেক মানুষ এখানে প্রার্থনা করতে আসবে, তখন হয়তো এই শব্দ বাইরে পৌঁছানোই অসম্ভব। ক্লাইন মনে মনে একটা ধারণা করে নিল, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ঠিক সেই সময় বিশপ উট্রাভস্কি জিজ্ঞেস করলেন। ক্লাইন সরাসরি উত্তর দিল, আমি জানতে চাই ওই রহস্যময় চাবিটি প্রথমে কোথা থেকে এসেছিল। তাহলে তোমাকে ওই লোককেই জিজ্ঞেস করতে হবে। বিশপ উট্রাভস্কি বেসমেন্টের দিকে আঙুল তুললেন। ভেতরের ভ্যাম্পায়ারটা হঠাৎ শান্ত হয়ে গেল, তারপর ধীরে ধীরে হেসে বলল, বন্ধু, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু শর্ত একটাই, তোমাকে প্রথমে আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে।